কংগ্রাচুলেশন পিচ্ছি। সবার সামনে নীলের মুখে পিচ্ছি ডাকটা শুনে পরি লজ্জা পেল। হাফসা এসে পরীকে জড়িয়ে ধরে বলল। কংগ্রাচুলেশনস কিউটি। পরি হাফসার গাল টেনে বলল। থ্যাঙ্কস বিউটি। হাফসা আর পরি দুজনেই হাসতে লাগলো। একে একে সবাই পরীকে কংগ্রাচুলেশন জানালো। নীল বুকে হাত গুজে দাঁড়িয়ে পরীকে দেখছে। পরি নীলের দিকে তাকাতেই নীল পরীকে চোখ মেরে দিল। পরি লজ্জায় মুখ নামিয়ে নিল। নীল আনমনে হাসতে লাগলো। ইস, তার পরীটা যখন তখন কান্না করে, আবার যখন তখন হাসি ফুটিয়ে ফেলে। পুরোই পিচ্ছিটা। দুপুরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছে। আজ নীলের বন্ধুরা সবাই নীলের বাসাতেই লাঞ্চ করেছে। অবশ্য আজকে রাতটাও এখানেই কাটাবে। সবাই আড্ডা দিতে ব্যস্ত। পরি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, বোধহয় মন খারাপ। নীল বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলেও কিছু বলছে না। নীল মেলাতে চেষ্টা করছে কেন মন খারাপ। কিছুক্ষণ পর নীল বুঝতে পারলো আজ পরীর রেজাল্ট বেরিয়েছে। বাসার কেউ জানে না কি তাও সন্দেহ। তাই হয়তো পরীর মন খারাপ। নীল হাফসাকে ইশারা করে বলল পরীকে এখানে নিয়ে আসতে। হাফসা সম্মতি জানিয়ে পরীর কাছে গেল। পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। কি হয়েছে পরিশোনার? হাফসার কথাতে পরী হেসে উঠল। পরী নিজেকে সামলে নিয়ে বলল। কিছু হয়নি হাফসা সোনা, শুধু বাসার সবাইকে মনে পড়ছে। হাফসা অভিমানী স্বরে বলল। কেন, আমরা কি পরিশোনার বাসার লোক নই? হাফসার কথাতে পরী থ হয়ে গেল। তারপর পরী হাসতে হাসতে বলল। হয়েছে আপনার, আর ঢং করে অভিনয় করতে হবে না। আসলে সবাই কেমন আছে সেটা নিয়ে চিন্তিত। বড্ড কষ্ট দিয়ে ফেলেছি বোধহয়। সবাই আমাকে বাজে ভাবছে না? আচমকাই নীল হাজির হলো। নীল হাফসাকে ইশারা করে বলল সবার সাথে নিচে চলে যেতে। হাফসা চলে যেতেই নীল পরীর হাতে হাত রেখে বলল। এভাবে মন মারা হয়ে থাকলে ভালো লাগে বলো? কিছুদিন সময় দাও, সব ঠিক করে দিব। আর কোনো কষ্ট পেতে দিব না তোমায়। নীলের কথাতে পরীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রু ভরা চোখে পরী নীলের দিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। নীল মুচকি হেসে পরীর চোখের পানিটুকু দু হাতে মুছিয়ে দিল। পরী এখনো কাছে দেখে নীল পরীকে হ্যাঁচকা টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নীলের নিঃশ্বাস পরীর ঘাড়ে আশ্রে এসে পড়ছে। পরীর শরীরে নীলের নিঃশ্বাস পড়াতে পরী বারবার কেঁপে কেঁপে উঠছে। নীল পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। একটু কাঁদবে না, বুঝেছ? কাঁদলে একদম খুন করে দিব। আমি তোমাকে ভালোবাসি পড়ি, তুমি জানো না? তুমি কাঁদলে আমার অন্তর বিক্ষত হয়ে যায়। আমার তোমাকে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সমস্তটা ফিরিয়ে দিব। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না তোমায়। নীলের কথাতে পরীর কান্না থেমে গেল। নীল পরীকে ভালোবাসে কথাটা ভাবতেই পরীর বুকের ভেতর ঘন্টা বেজে উঠল। নীলের ছোঁয়া ভারী হতেই পরী নীলের হাত শক্ত করে ধরে নিল। নীল মুচকে হেসে বলল। বউ আমার লজ্জাবতী। ইস, এত লজ্জা কেন বউয়ের? নীলের মুখে বউ কথাটা শুনতেই পরী লজ্জায় নুয়ে যাচ্ছিল। ইস, নীল তো এমন ছিল না, তাহলে এমন করে কেন? লজ্জা দিয়েই বুঝি মেরে ফেলবে? পরী কিছু বলল না, শুধু নীলের স্পর্শ অনুভব করতে লাগলো। নীলের স্পর্শে কোনো বাজে ইঙ্গিত নেই, নেই কোনো গভীর চাওয়া। নীলের স্পর্শে রয়েছে শুধু অগাধ ভালোবাসা। এই স্পর্শ তার ভালোবাসাকে আগলে রাখার জন্য, আশ্বস্ত করার জন্য। নীলের মতো একজনকে পরী কখনো এতটা ভালোবেসে ফেলবে ভাবতেও পারেনি। আর অবশেষে নীলও যে পরীকে ভালোবাসে, এটা তো পুরোই স্বপ্ন। এত বছরের কষ্টগুলো যেন ধীরে ধীরে মেঘ হয়ে উড়ে যাচ্ছে। ভালোবাসার সামান্য পূর্ণতার স্বাদ পেয়েই পরী নিজেকে পরিপূর্ণ ভাবছে। এই মানুষটা যে তার ভাবতেই পরী পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাচ্ছে। নীল আর পরী একে অপরের অদৃশ্য অনুভূতিগুলোর স্বাদ নিচ্ছে। দুটো মনের একটাই চাওয়া, ইস, এভাবেই যদি সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। ভালোবাসার এই অমায়িক অনুভূতি, ভালোবাসার এই অমায়িক অনুভূতি এতটা দুর্দান্ত কেন? এই অনুভূতি কি কেউ জানে? বোধহয় কেউ জানে না। প্রতিটি ভালোবাসারই ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে আসে। দুটি মনই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে এভাবেই যেন হাতে হাত রেখে জীবনের শেষ সময় অবধি থাকতে পারে। সুলতানা বেগম মাথায় আইস ব্যাগ ধরে বেডের উপর বসে আছেন। রাগে মাথাটা তার ফেটে যাচ্ছে। দুপুরে ভাইকে ফোন করেছিলেন। ভাইয়ের কথাতে সুলতানা বেগমের রাগ মাথায় চেপে বসেছে। যেহেতু বিয়ে হয়েছে, তাই নীল সহ সব ঠিকঠাক থাকলে নাকি নীলের সাথেই পরীর সংসার হবে। কোথায় ভেবেছেন নীলের সাথে সংসার ভেঙে প্রান্তের সাথে ধরিয়ে দিবেন? কিন্তু না, এ কি হচ্ছে এইসব?
দীর্ঘদিনের প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই নীলের জন্য। কি নীল? পরীর সাথে কিসেরই বা সম্পর্ক নীলের? ছোট ছোট করে জমিয়ে সাজানো এত বড় প্ল্যান কিছুতেই নষ্ট হতে দেওয়া যায় না। কিছু তো করতেই হবে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সুলতানা বেগমের ক্রোধ মাথায় চড়ে বসেছে। প্রান্ত সুলতানা বেগমকে মাথায় আইস ব্যাগ ধরে রাখতে দেখে ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? সুলতানা বেগম মাথায় আইস ব্যাগ ধরেই বললেন, কি আর হবে, তোর মামার মাথায় ভূত চেপেছে রে। সব কিছু ঠিকঠাক থাকলে নাকি নীলের সাথে মেনে নেবে। কি ভয়ঙ্কর ঘটনা, এতদিনের সাজানো প্ল্যান সামান্য কারণেই নষ্ট হয়ে যাচ্ছে। প্রান্ত ভাবলেশহীন ভাবে বলল, দেখো আম্মু, আমি অত শত বুঝছি না। তোমার কথাতে আমি পরীকে বিয়ে করতে রাজি হয়েছি, আমি কখনো বদলাতে পারবো না। পরী তো একদম গাইয়া, এই যুগে সবাই পরে শর্টস আর লং। তাছাড়া আমি এই একজনের মধ্যে থাকতে পারবো না। এইসব লো ক্লাসের বিয়ে টিয়ে সংসার আমার চলে না। আমি এত কিছু ভাবতে চাই না। পরী দেখতে ভালো তাই এই প্যারা নিতে রাজি হয়েছি। ঘরে ফিরেই ওই রকম একজনকে পাবো তাই। তবে পরী যে এরকম মেয়ে কখনো ছুতে দিবে না, ও কি সন্দেহ। বিয়ে হলে অধিকার হয়ে যাবে তাই। যাই হোক, এখন আমি আমার অষ্টম গার্লফ্রেন্ডের কাছে যাব। ফিরতে অনেক রাত হবে, আমার 10,000 টাকা লাগবে। সুলতানা বেগম ছেলের কথাতে বিরক্ত হলেন। কয়েকটা দিনও কি সামনে থাকা যায় না? যদি কোনো সমস্যা হয়ে যায় কভার থেকে 10,000 টাকা বের করে দিয়ে বললেন, দেখ, বুঝে শুনে খরচ কর। পরীর সাথে বিয়ে হলে কপাল খুলে যাবে রে, হাতে চাঁদ পেয়ে যাবি। এখন অন্তত একটু সামলে চল। প্রান্ত টাকা নিয়ে চলে যেতেই সুলতানা বেগম প্ল্যান করতে লাগলেন। এই নীলটাকে তো বের করতেই হবে, নীলকে তো সরাতেই হবে যেইভাবেই হোক। এত সুন্দর পরিষ্কার প্ল্যান কিছুতেই নষ্ট হতে দেয়া যায় না, কিছুতেই না। সন্ধ্যা প্রায় ছুঁই। সবাই মিলে নীলের বাসার পেছনে বাগানে বসে আছে। বাগানটা বেশ বড় হওয়াতে কেমন যেন জঙ্গল জঙ্গল অনুভূতি আসে। সবাই হাসি ঠাট্টাতে মেতে উঠেছে। তুই বুঝল? নীল মুখ গুমরা করে বুঝল। আমার পকেট খালি করার ধান্দা করিস না আবার। নীলের কথাতে সবাই হাসতে লাগলো। অনেক মাথায় হাত দিতে বুঝল। আচ্ছা, যেহেতু বাসাতে থিয়েটার রুম আছে, তো সিনেমা দেখলে কেমন হয়? হাফসা উৎসাহ নিয়ে বলল, সেই আইডিয়া। এই ভাইয়া শোন না, প্লিজ আমাকে কালারফুল পপকর্ন এনে দিবি আজকে। সে কবে সিনেমার সাথে পপকর্ন, উফ, সাথে সফট ড্রিঙ্ক হলে তো উড়েই যাবে। নীল হাসতে হাসতে বলল, একটু কম খা। যে গন্ডারের মতো শরীর ছিল, অনেক কষ্ট করে এই চিকনি চামিলি হয়েছিস, আবার না ফুলে যাস। সবাই একযোগে হাসতে লাগলো। হাফসা মুখ গুমরা করে বলল, ভাইয়া আমি একা না, পরিও মোটু ছিল। পুরীর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এই, আমি মোটেও মোটা ছিলাম না, আমি তো গুলুমুলু ছিলাম। হাফসা চোখ দিয়ে ইশারা করে বলল চুপ থাকতে, কিন্তু পরি চুপ করলো না। ভাই রে ভাই, একটু গোলুমুলু ছিল বলেও সবাই মোটা নামক উপাধি ঝুলিয়ে দিয়েছিল। এখন এতগুলো মানুষের সামনে মান সম্মান খোয়ানো যাবে না। হাফসা বেচারা মুখ গুমরা করে রইল। অনেক হাফসাকে এক নজরে দেখে বলল, আফসাই, ইউ নো যারা মোটা তাদের কি বলা হয়? হাফসা কিছু বলল না। এই অনেক আবার কোন উপাধি দিতে যাচ্ছে কে জানে। অনেক ভ্রু নাচিয়ে বলল, যারা মোটা তাদেরকে এক্সট্রা কিউট বলা হয়। হাফসা অনেকের দিকে উজ্জ্বল চোখে তাকালো। ইস, কেউ তো একজন হাফসাকে সাপোর্ট দিল। হাফসা নীলকে ভেঙচি কেটে দিল। নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বোনের কাছে গিয়ে বসলো। তারপর বলল, হাফসা বাবু রাগ করে না, অনেকই রাইট। তুমি এক্সট্রা কিউটি ছিলে, তো আবার এক্সট্রা কিউট হয়ে যাও তো। এই কথা বলতেই সবাই হাসতে লাগলো। হাফসার আগে চোখে তাকাতেই সবাই দমে গেল। সবাই সম্মতি জানালো। রনি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল। সবাই ভাবতে লাগলো। নীল পুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অবভিয়াসলি হরর মুভি। হরর মুভি শুনতেই পুরীর চোখ ছাড়া বড়া হয়ে গেল। পুরী শুকনো ঢুক গিলে তুতলিয়ে বলল, অন্য মুভি নয় কেন, হরর মুভি ক্যান্সেল। অনেক ভেবে বলল। ওকে, তাহলে কি দেখা যায়? পুরীর চোখ মুখে খুশির ঝলকানি ফুটে উঠল। নীল ভ্রু কুচকে বলল, ক্যান্সেল কেন হবে? অবশ্যই আমরা হরর মুভি দেখব। ভয়ার্ত চোখে তাকিয়ে বলল। না, অন্য মুভি। নীল পুরীর দিকে তাকিয়ে প্রশ্নবোধক সরে বলল, কেন পড়ি, তুমি বুঝি ভয় পাও? পুরী শুকনো ঢুক গিলে নিল। পুরী অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, মোটেও না, আমার ভালো লাগে না তাই বলছি। নীল বাঁকা হেসে বলল, বুঝেছি, ভয় পাও কিন্তু বলবে না। এই হরর মুভি বাদ, পড়ি ভয় পায়। পুরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। মোটেও না, আমি ভয় কেন পাবো? নীল ভ্রু কুচকে বলল, তো বলছো
ভয় পাও না? পুরি একটু ভাব নিয়ে বলল। না, ভয় পাই না। নীল মুচকি হেসে বলল। তো আর কি, হরর মুভি ডান। পরি তো ভয় পায় না। পুরি অসহায় দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল। নীল বাঁকা হাসল। পুরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। এই হালকা শীতের মধ্যেও পুরীর তো বারবার করে চাইছে যাতে কোনোভাবে হরর মুভি দেখা বাদ হয়ে যায়। সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত রুজিনা বেগম। বাড়িতে এতগুলো মানুষ, সবার জন্য হালকা পাতলা নাস্তা তো বানাতেই হবে। আবার রাতে নাকি মুভি দেখবে, তাই ডিনার করবে কি করবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। একটু ভারী নাস্তাই বানাচ্ছেন উনি। কাজে সাহায্য করছে বাসার সার্ভেন্ট। চপ ভাজতে ভাজতে রোজিনা বেগম বললেন, কলি শোন, আমি তোর ভাইজানকে কফি দিতে যাচ্ছি, একটু চপগুলো দেখ তো। কলি বলল। রোজিনা বেগম কফি হাতে নিয়ে বললেন, পারবি তো? রোজিনা বেগম কফি হাতে যেতে যেতে বললেন, আচ্ছা আমি যাচ্ছি, তুই খাবারগুলো সাজিয়ে রাখিস। কলি সম্মতি জানাতেই রোজিনা বেগম উপরে উঠে গেলেন। হানিফ আহমেদ রুমে বসে কাজ করছেন। রীতি তার ছোটখাটো বিজনেস আছে, মাঝে মাঝে দেশের বাইরেও যেতে হয়। রোজিনা বেগম কফি দিতেই হানিফ আহমেদ মৃদু হেসে বললেন। রোজিনা বেগম হানিফ আহমেদের পাশে বসলেন। হানিফ আহমেদ কফির কাপে চুমুক দিয়ে বললেন। রোজিনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন সব ভালোই ভালোই হলেই হয়। হানিফ আহমেদ কফিটা অর্ধেক শেষ করে কফি কাপ সাইডে রেখে আবার ল্যাপটপে মুছে গেলেন। রোজিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, এ কি, কফি শেষ করে কাজ করো? হানিফ আহমেদ কাজ করতে করতে বললেন। রোজিনা বেগম হেসে বললেন, আচ্ছা তুমি কাজ করো, আমি সবাইকে ডেকে নিয়ে নাস্তা দিই। আর তুমি তো তেল মশলা খাবে না, তো একটু স্যুপ বানিয়ে দেই। হানিফ আহমেদ সম্মতি জানাতেই রোজিনা বেগম নিচে চলে গেলেন। আফজাল হোসেন সহ পরিবারের সবাই একসাথে জড়ো হয়ে আছেন। আমান আর নিশা দুজনেই কাঁপছে। আমান বলল, আব্বু, আপু যখন কাঁদছিল তখন অনেক না করেছিলাম, এমন জোর করো না, কিন্তু তোমরা শুনলে না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে, কথা বলতে পারছে না। ভাই বোনের সাথে ঝগড়া মারামারি হলে দিন শেষে একে অপরকে খুব ভালোবাসে ওরা। নিশা আদো আদো বলিতে বুঝল, আমি নীল ভাইয়াকে আগে দেখেছি, আপু আমাকে একবার দেখিয়েছিল কিন্তু কিছু বলেনি। নিশার কথাতে আফজাল হোসেন থমকে গেলেন। তবে কি নীলের সাথে পরীর রিলেশন ছিল নাকি অন্য কিছু? পরী কেন বলেনি তাকে? আফজাল হোসেন চিন্তাতে পড়ে গেলেন। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। বারবার চিন্তা এসে মাথায় হানা দিচ্ছে। হাফসা করিডোরে বসে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। অনিক এসে হাফসার পাশে বসে পড়ল। হাফসা অনিককে একবার দেখে মিষ্টি হাসি দিল। অনিকও মিষ্টি হেসে বলল, গান শুনছো? হাফসা মাথা ঝাঁকালো। অনেক মৃদু হেসে বলল, কি গান? হাফসা কান থেকে ইয়ারফোন খুলে বলল, আমার সব থেকে ফেভারিট সং জাস্টিন বিবারের বেবি সং। উফ, জাস্ট অসম। অনেক অবাক হয়ে বলল। ও রিয়েলি? হাফসা মাথা ঝাঁকালো। অনেক হেসে বলল। আমরাও। হাফসা ভ্রু কুচকাতেই অনেক বলল, রিয়েলি? আমি এই সংটা খুব ভালো গাইতে পারি। হাফসা অবিশ্বাসী চোখ নিয়ে তাকিয়ে বলল। মজা করছেন? অনেক মৃদু হেসে বলল, মজা কেন করব, সত্যি আমি এটা খুব ভালো গাইতে পারি। ওকে, তোমাকে শোনাবো নে, তাহলে তুমি বুঝতে পারবে। হাফসা সম্মতি জানালো। তারপর কিছুক্ষণ গল্প করলো। হাফসা ফোনের টাইম দেখে বলল, 9:30 বাজে। ভাইয়া এখনো আসে না কেন? সবকিছু ঠিকঠাক করতেও তো 1 ঘন্টা লাগবে। অনেক চিন্তিত সুরে বলল। দেখছি নীল কোথায়। নীলকে ফোন লাগাতেই নীল এসে হাজির, হাতে এক গাদা জিনিসপত্র। হাফসার উপর ফেলে দিয়ে অনিকের পাশে বসে পড়ল নীল। নীলকে দেখিয়ে অনিক পিঠ চাপড়ে বলল, বাজে কয়টা? এখনই তো ফোন দিচ্ছিলাম। নীল রাগী ভঙ্গিতে বলল, চুপ কর বেটা, এত সব আনতে গিয়ে তো লেট হলো। কোথায় একটু আপ্যায়ন করবি তা না, উল্টো প্রশ্ন করিস। বাঁকা হেসে বলল। কেন ভাই, ভাবি কি আদর যত্ন করে না? নীল ভ্যাপাচেকা খেয়ে বলল, ছোট বোন আমার সামনে, আর তুই? হাফসা চোখ নাচিয়ে বলল, এমন ভাব ধরছো মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলো না। পিচ্চি খাল থেকে সব বলো, আর এখন তো আমার বান্ধবীকে বিয়ে করছো। তাও ফাও প্যাচাল শোনার মতো আমার সময় নেই, আমি গেলাম। বলেই হাফসা বেঞ্চি কেটে দিল। তারপর ব্যাগগুলো নিয়ে চলে গেল। নীল আর অনেক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অনেক হাসি থামিয়ে বলল, কোন মুভি দেখবো আমরা? নীল শান্ত সুরে বলল। দ্য রং হাউস। অনেক চোখ বড় বড় করে বলল, ইংলিশ হরর মুভি। ভাই, ওরা তো ভয়েই শেষ হয়ে যাবে। নীল বাঁকা এসে বলল। এটাই তো চাই। অনেক মৃদু হাসল, সাথে নীল। হাফসা হন্ততন্ত হয়ে পরীর রুমে ঢুকল। পরী ওপর হয়ে শুয়ে টিভি দেখছিল।
হাফসাকে রাগী মোড়ে ঢুকতে দেখে পরি উঠে বসলো। হাফসার দিকে তাকিয়ে একবার আগাগোড়া দেখে নিল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না। পরি হালকা ভয় নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হাফসা পরির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোর জামাইয়ের জন্য জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল। হাফসার কথা শুনে পরি ভ্যাবলা হয়ে গেল। পরি ইনোসেন্ট ফেস করে বলল, কে কার জামাই? আমি পিওর সিঙ্গেল। হাফসা কিছু বলতে যাবে তার আগে নীল এসে হাজির। নীল হাফসাকে উদ্দেশ্য করে বলল, হাফসা জিহান সহ সবাইকে থিয়েটার রুমে নিয়ে যায়, একটু পরই মুভি শুরু হবে। হাফসা কিছু না বলে চলে গেল। বাইরে বেরিয়ে ভাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করলো। শেষমেশ নিজেই বোকা হয়ে গেল। ভাইয়ের 14 গোষ্ঠীর মধ্যে একজন তো হাফসাও, তাই না? হাফসা আনমনে হাসতে লাগলো। আজকাল উল্টো পাল্টা কথা বলছো। হাফসা চলে যেতেই নীল রুম লক করে দিল। পরি ভয়ার্ত চোখে তাকালো, যেখানে নীল নিজেই পরির জন্য আলাদা রুম দিয়েছে। সেহেতু উল্টো পাল্টা কিছু হওয়ার চান্স ছিল না, তবুও কেন যেন পরি ভয় পাচ্ছে। নীল পরীকে এক পলক দেখে বলল, পরি, তুমি টোটালি সিঙ্গেল, তাই না? পরি কিছু বলল না। ইস, নীল শুনে নিয়েছে। নীল হঠাৎ পরির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নীলের স্পর্শ পরির গায়ে লাগতেই পরি জমে গেল। হাত পা অবশ হয়ে যাচ্ছে। নীল কোলে মাথা রেখে বলল, বউকে আলাদা রুমে রাখলে তো এমনই হওয়ার কথা। বউ নিজেকে সিঙ্গেল বলেই দাবি করবে। যাই হোক, একটা চিহ্ন তো বসিয়ে দেওয়া উচিত। পরি কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল। মানে? নীল বাঁকা হেসে উঠে বসল। তারপর পরির কানের কাছে মুখ নিয়ে বলল, মানে কোনো একটা কিছু করা তো দরকার। একটা লাভ বাইট বসিয়ে দিলে কেমন হয়? পরি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। পরির এমন অবস্থা দেখে নীল ফিক করে হেসে দিল। নীলকে হাসতে দেখে পরি বোকা বনে গেল। নীল কোনো মতে হাসি থামিয়ে বলল, এত ভয় পাও কেন? তারপর আবার ভ্রু কুঁচকে বলল, এই, তুমি কি আমার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার করার প্ল্যান করছো নাকি? আয় হায়, আমার বাচ্চাগুলো তো এখনই আসার জন্য কাঁদছে। পরি, তুমি কেমন মাম্মা? চলো আমাদের বেবিদের নিয়ে আসি। নীলের কথার আগামাথা খুঁজে পেল না পরি। পরি ভাবলেশহীন ভাবে বলল, আপনাদের বাচ্চা মানে? কোথায়, কবে, কেমনে? পরির কথাতে নীল হাসতে হাসতে গড়াগড়ি খেল। হাসতে হাসতেই বলল, মানেটা হলো আমাদের বাচ্চা আসার জন্য কাঁদছে। তো মাম্মা পাপা হিসেবে আমাদের উচিত ওদের এই পৃথিবীতে আনার ব্যবস্থা করা। নীলের কথা শুনে পরি কয়েক সেকেন্ড নীলের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর যখন পরি নীলের কথার মানে বুঝলো, তখন পরি নীলের মুখে বালিশ ছুঁড়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। নীল পরির যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। নীল হাসি থামিয়ে বলল, পরি, তাড়াতাড়ি থিয়েটার রুমে চলে এসো। নীল আর কিছু না বলেই হাসতে হাসতে বাইরে চলে আসলো। রুম থেকে বের হতেই রোজিনা বেগমের মুখোমুখি হলো। রোজিনা বেগমকে দেখে নীল থেমে গেল। রোজিনা বেগম ছেলেকে এক পলক দেখে নিলেন, তারপর মিষ্টি হেসে বললেন, হয়েছে নীল, এত খুশি কেন তুই? নীল বোকা হেসে গল্প সাজাতে লাগলো। মায়ের কাছে কি ওইসব কথা বলা যায়? ছেলেকে বিব্রত বোধ করতে দেখে রোজিনা বেগম মৃদু হাসলেন। কিছু বুঝলেন কিনা তা ওনার মুখ দেখে বোঝা গেল না। নীল কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই রোজিনা বেগম থামিয়ে দিলেন। রোজিনা বেগম বললেন, আর কিছু বলতে হবে না, আপনি যেতে পারেন শেহজাদা। মায়ের কথাতে নীল মুচকি হাসল। মাকে জড়িয়ে ধরে বলল, আমি জান, আপনার আজ্ঞা শিরোধার্য। ছেলে আর মা খুনসুটি করে নিজেরাই হাসতে লাগলেন। ফাহমিদ পাশ দিয়ে যাচ্ছিলেন। মা আর ছেলেকে হাসতে দেখে দাঁড়িয়ে গেলেন। নীল বাবাকে দেখে বলল, আব্বু, তুমি আমাদের মা ছেলের মাঝে হিংসে করো না প্লিজ। আমার 10টা না 5টা না, একটা মাত্র আম্মু। ছেলের কথা শুনে হানিফ আহমেদ মৃদু হাসলেন। তারপর চোখ মুখ কুঁচকে বললেন। হানিফ আহমেদের কথা শুনে রোজিনা বেগম রাগে ফুঁসতে লাগলেন। রাগে চোখে তাকিয়ে স্থান ত্যাগ করলেন। হানিফ আহমেদ অসহায় দৃষ্টি। মা বাবার এমন হাজারো খুনসুটি ভালোবাসা দেখে নীল অভ্যস্ত। মা বাবার কাণ্ডে নীল হাসতে লাগলো। তারপর আপন মনে বলল, ইস, আমার বউটা যে কবে আগের মতো হবে। একদম মিষ্টি পরি, যাকে দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। ছোট সময় কেমন বাচ্চা মোটাই না করেছে, আর এখনও তো বাচ্চা পুরো, শুধু কিছু সময়ের জন্য চাপা পড়ে আছে। ইস, আর মাত্র কয়েকটা দিন, তারপর পরি পুরোপুরি আমার।
আপনি নীলের চোখের কোণে কিঞ্চিত পানি চিকচিক করে আবার থেমে গেল। ভালোবাসা বুঝি এমনই হয়, শান্ত মনকে অশান্ত করার জন্য প্রিয় মানুষটার এক পলক চাহনি যথেষ্ট। নীল পুড়ছে ভালোবাসার আগুনে, আর নীল চায় জীবনের শেষ সময় অবধি এভাবেই পরীর সাথে কাটিয়ে দিতে। ইস, পরী কি তখন খুব লজ্জা পেয়েছে? পরীর লজ্জা মাখা মুখটা নীলের খুব দেখতে ইচ্ছে করছে। আহ, কি যে লাগে তখন! পুরো আকাশে বাতাসে নীল আপন মনে হাসতে লাগলো আর নিজেকে বুঝলো পুরো পাগল হয়ে যাচ্ছি আমি, পরীর প্রেমে পাগল। অনেক থিয়েটার রুমে তার লাগাতে ব্যস্ত। জীবনে কখনো এই তারফার লাগায়নি অনেক। বাবার আদরের দুলাল, তবে পড়াশোনা আর বিজনেস বেশ ভালো বোঝে। অনেক দু হাতে দু রকমের তার নিয়ে ভাবছে কোনটা লাগাবে, কিন্তু বুঝে উঠতে পারছে না। হাফসা থিয়েটার রুমে ঢুকে অনেকের এই অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। হাফসার হাসির শব্দ গাঢ় হতেই অনেক পেছনে ঘুরে তাকায়। পেছনে ঘুরতেই হাফসা চুপ হয়ে যায়। অনেক বিরক্তি নিয়ে বলল, এভাবে না হেসে পারলেই হেল্প করো। হাফসা ভাব নিয়ে বলল, কোনো ব্যাপারই না এটা, সরুন আমি লাগিয়ে দিচ্ছি। অনেক ভ্রু কুচকে বলল। আর ইউ শিওর? হাফসা মুখ বাঁকিয়ে বলল। তো অনেক সরে যেতেই হাফসা তার নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। 10 মিনিট বসে থেকেও কোনো কুল কেনার খুঁজে পেল না। অনেক তাড়া দিয়ে বলল। হয়েছে। হাফসা পেছনে ঘুরে মিকে হাসি দিয়ে বলল। এই তো, আর একটু। কিন্তু আরো 5 মিনিট বসে থেকেও কোনো কিছু করতে পারলো না হাফসা। হাফসা উঠে দাঁড়াতেই অনেক হাসতে লাগলো। বেচারা হাফসা গুমরা মুখ করে রইল। জিহান থিয়েটার রুমে ঢুকতেই অনেক বলল, দেখো তো, তারটা লাগাতে পারছি না। জিহান দেখছি বলে তারের কাছে চলে গেল। 2 মিনিটের মধ্যে জিহান তার লাগিয়ে দিল। অনেক ভ্রু নাচাতেই হাফসা বোকা হাসি দিল। হাফসা কোনো মতেই কাজ দেখিয়ে নিজেকে সরিয়ে নিল। অনেক বিষয়টা বুঝতে পেরে মৃদু হাসলো। তারপর জিহানকে নিয়ে বাকি কাজগুলো সেরে ফেলল। থিয়েটার রুমে পরপর 5 সিটের 4 সিট সোফা আছে, কিন্তু সবাই একটু স্পেস নিয়ে বসেছে। প্রথমটায় নিশাদ, রনি, জিহান বসেছে। দ্বিতীয়টায় অনিক, রিহান আর হাফসা বসেছে। তৃতীয়টায় রিমি, তিম্মি আর লিমন। আর সবার শেষের সোফাতে নীল আর পরি বসেছে। পরি হাফসার সাথে বসতে গিয়েছিল, কিন্তু নীল হাত টেনে ধরেছিল, যার কারণে পরি দমে গিয়ে নীলের সাথেই বসেছে। হরর মুভির নাম শুনতেই পরির বুক ধুপকানি শুরু করে দিয়েছে। দিনের বেলা হলেও চলতো, এখন তো রাত 11টা বাজে। আজকে পরি শেষ। পরি বারবার ঢুক গিলছে। নীলপুরের অবস্থা বুঝতে পেরে মুচকে হাসছে। অনেক রিমোট ক্লিক করতেই স্ক্রিনে বড় বড় করে ভেসে আসলো। এই নাম দেখে পুরীর আত্মা কেঁপে উঠল। ইংলিশ হরর মুভিগুলো অত্যন্ত ভয়াবহ। পুরী হরর মুভি দেখলেই কেঁদে ভাসিয়ে দেয়। হাফসা পপকর্ন হাতে হই হই করছে। হাফসার সাথে সবাই তাল মেলাচ্ছে, কিন্তু পুরী একদম শান্ত আর নীলপুরীর দিকে তাকিয়ে মুচকে হাসছে। মুভি অন হতেই সবাই চুপ হয়ে গেল। ভয়ানক সুর ভেসে আসতেই পুরীর পা কাঁপছে। পুরী শুকনো ঢুক গিলিয়ে খানিকটা নীলের কাছে এসে বসলো। নীল মিটমিটিয়ে হাসছে, কারণ সে তো এটাই চায়। হরর টোন কানে আসতেই পুরী কেঁপে কেঁপে উঠছে। মুভি চলছে, সবাই মুভি দেখতে ব্যস্ত। হঠাৎ স্ক্রিনে ভয়ানক চেহারা বড় করে ভেসে উঠতেই পুরী নীলকে দুহাতে আঁকড়ে ধরল। মনে হচ্ছে ওই ভয়ানক চেহারাটা একদম চোখের সামনে এসে পড়েছে। এই বুঝি গলা টিপে দিবে। কি ভয়ঙ্কর! পুরী কাঁপছে। নীল পরীকে এক হাতে জড়িয়ে নিল, একদম নিজের সাথে মিশিয়ে নিল। পরি নীলকে শক্ত করে জড়িয়ে আছে। মনে হচ্ছে ও নীলের বুকের ভেতর ঢুকে যাবে। নীল মৃদু হাসছে। নীল আলতো হাতে পরির হাত ধরে নিল। এতক্ষণ কোনো ধ্যান না থাকলেও নীলের স্পর্শ পেয়ে পরির ধ্যান ফিরল। পরি জড়সড় হয়ে নীলের থেকে সরে গেল। নীল ভ্রু কুঁচকে নিল। পরি সরে যেতেই হ্যাচকা টান মেরে পরিকে নিজের কাছে নিয়ে আসলো। পরির হার্টবিট বেড়ে গেছে। নীল পরির কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলল, এত দূরে কেন যাচ্ছ? কাছে আসতে লজ্জা পাচ্ছ? আজ তো আমি। নীল পুরোটা শেষ করার আগেই পরি নীলের মুখ আটকে দিল। নীল পরির নাকে ঠোঁট ছুঁয়ে দিল। পরি কেঁপে উঠে নীলকে আঁকড়ে ধরল। পরি নীলকে আবার 2 হাত দিয়ে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু নীল পরিকে যেতেই দিচ্ছে না। বারবার পরিকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। পরির কোমর জড়িয়ে ধরে নীল নিজের কোলে বসিয়ে দিল। নীল পরির খোলা চুলগুলো গলার এক সাইডে দিয়ে ঘাড়ে চুমো বসিয়ে দিল। নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শে পরি বারবার কেঁপে উঠছিল। পরি নীলকে দূরে সরাতে চেয়েও পারছে না। নীল পরির কোমর জড়িয়ে ধরে বসে রইল। পরি কিছু বলতেও পারছে না। যদি একটু কিছু বলে তো
এই আশেপাশের জনগণ এটাকে মুভি বানিয়ে দিবে। হরর মুভির থেকেও নীলের খুনসুটিগুলো পরীকে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। পুরো 1 ঘন্টা 40 মিনিট নীলের খুনসুটি চলতেই থাকলো। পরি বিরক্তি মাখা দৃষ্টিতে তাকালেই নীল বাঁকা হাসছে। পরি শুকনো ঢুক গিলেই নীলের খুনসুটিগুলো উপভোগ করছে। ইস, নীল আজকাল লজ্জাহীন হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর বিষয়। রাত 3টা বাজে, কিন্তু পরির চোখে ঘুম নেই। এই নীল আজকাল অসভ্য হয়ে যাচ্ছে সবার সামনে। ছি, যদি কেউ দেখেনি তো। পরির ইচ্ছে করছে নীলকে 2-4টা কিল খুশি মেরে দিতে। এখন প্রেম দেখাতে আসছেন উনি? গত 3টে বছর কতটা জ্বলেছে পুরী, একটিবারও খবর নিয়েছে? সবকিছু ভাবতে ভাবতে আবার পরিবারের কথা মনে পড়ছে পরির। সবাই কি খুব রেগে আছে পরির উপর? পরির কান্না পাচ্ছে, কিন্তু পরি নিজেকে সামলানোর চেষ্টা চালাচ্ছে। পরি ভাবছে, আম্মু আব্বু কি আমাকে আর নীলকে মেনে নেবে না? আমি কি সেই সব মেয়েদের তালিকায় পড়ে গেলাম যারা বাবা মাকে কষ্ট দিয়ে চলে আসে? পরি এসব ভাবতে ভাবতে অঝরে কান্না করে দিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ পরি অসহায়। প্রিয় মানুষটা থাকতেও পরি নিজের অস্তিত্ব অনুভব করছে না। একটি মেয়ে শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে নিয়েই সম্পূর্ণ হতে পারে না। যে বাবা মা এত ভালোবাসা দিয়ে বড় করেছেন, ভালো থাকার জন্য তাদেরকেও যে প্রয়োজন। পরির ইচ্ছে করছে সবকিছু ছেড়ে চলে যেতে। কিন্তু নীল, এই নীলকে নিয়ে কত স্বপ্ন ছিল পরির। কত রাত্রি নির্ঘুম কাটিয়েছে শুধুমাত্র নীলের জন্য। নীলকে ছাড়া অন্য কারোর সাথে নিজেকে কল্পনা করাটাও অসম্ভব। আর এতদিন তো দুটানার মধ্যে ছিল, কিন্তু এখন নীল তো পরির স্বামী। নীলের অস্তিত্ব পরির সঙ্গে বেঁধে গেছে। নীলকে ছাড়া সম্ভব নয়। যদি নীলকে ছাড়তে হয় তো আত্মহত্যা নামক মহাপাপকে বেছে নেওয়াটাই হবে উত্তম। আর নীলকে পেয়েও পরি ভালো নেই। পরিবারকে ছাড়া পরি ভালো থাকতে পারবে না। আচ্ছা, নীল তো বলেছে সব ঠিক করে দিবে। হ্যাঁ, নীল পারবে সব ঠিকঠাক করে দিতে। যদি না পারে তাহলে কি করবে পরি? এ কেমন দুটানার মাঝে ফেলেছেন সৃষ্টিকর্তা। নীল নাকি পরিবার, কোনটা বেছে নিবে পরি? আর আত্মহত্যা কি হতে পারে সবকিছুর সমাধান? পরি ভাবতে পারছে না। নিজেকে পাগল পাগল লাগছে ওর। পৃথিবীর সব থেকে অসহায় মুহূর্ত বুঝি এটাই, পরিবার আর ভালোবাসার মানুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া। আচ্ছা, নীল তো এখন ওর অংশ, ওর স্বামী। তাহলে নীলও তো ওর পরিবারের অংশ। পরি আর ভাবতে পারছে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। এই মুহূর্তে বেঁচে থাকাটাই সব থেকে কষ্টকর আর কঠিন কাজ মনে হচ্ছে। মৃত্যু কি বেশি শান্তি মনে হচ্ছে? তবে কি মানুষ আত্মহত্যা নামক মহাপাপকে বেছে নেয় শুধুমাত্র দুটানায় থাকার কারণে? কোনো একজনকে বেছে নেওয়ার যুদ্ধে হেরে যাওয়ার কারণে? হয়তো হ্যাঁ। আশায় মোড়ানো আকাশের দিকে চেয়ে আছে পরি। কিছুক্ষণের মাঝেই আজানের সুমধুর সুর ভেসে আসলো। পরি ওড়না টেনে মাথায় ঘোমটা দিয়ে নিল। আজান শেষ হতেই ওয়াশরুম থেকে অজু করে নামাজ পড়ে নিল। মনে আল্লাহর কাছে নিজের সমস্তটা উজাড় করে বলল, সৃষ্টিকর্তা অন্তর্যামী, ওনার কাছে কোনো কিছু লুকানো যায় না। পরি মনে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি জানি আমি পাপ করেছি, বাবা মায়ের অমতেই বিয়ে করেছি, কিন্তু আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। এটাকে মেনে নেওয়া খুব উত্তম ছিল। আল্লাহ, আমি আপনার কাছে একটাই মিনতি করছি। আমি আমার স্বামীর আর পরিবার দুদিকটাই বেছে নিতে চাই। আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। ভালোবাসাটা কি খুব অন্যায়? তাহলে মনে কেন দিলেন এই প্রেমের অনুভূতি? আমি তো চাইনি এই অনুভূতি। আমি জানি আপনি সর্বোত্তম যেটা সেটাই করেন। আমি জানি আপনি সর্বোত্তম যেটা সেটাই করেন। আপনার উপর আমার আস্থা বিন্দু মাত্র কমবে না। শুধুমাত্র কষ্ট সইবার মতো ক্ষমতা আমাকে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমি যেন আপনার সিদ্ধান্ত এই মন থেকে মেনে নিতে পারি, সেই ক্ষমতাটুকু আমাকে দিন। সকলের দীর্ঘায়ু কামনা করছি। সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ। আমি আমার স্বামীর হাতে হাত রেখেই চলতে চাই। যদি সেটা সম্ভব নাও হয়, অন্তত জান্নাতে ওনার সাথে থাকতে চাই। আল্লাহ, আমার দোয়া কবুল করুন, সকলকে হেফাজত করুন। পরি মনাজাত শেষ করতেই চোখ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে হচ্ছে এই 1 ফোঁটা পানির সাথে বুকের ভেতর জমে থাকা পাথরটা সরে গেল। বাকিটা আল্লাহর ইচ্ছে। নিশ্চয়ই তিনি সর্বোত্তম পথ দেখাবেন। পরের নিজেকে হালকা লাগছে। নামাজের মতো প্রশান্তি কোথাও পাওয়া যায় না। পরের চোখে ঘুম নেই। সমস্ত ঘুম দুঃখগুলোর সাথে উবে গেছে। আকাশে আলো ফুটতেই পরে নিচে চলে গেল। রোজিনা বেগম এখনো ঘুম থেকে ওঠেননি। সকাল হতে খানিকটা সময় বাকি। পরি ভাবল কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা বানিয়ে দেওয়া যাক। তাহলে আম্মুকে আর কষ্ট করতে হবে না।
পরি ময়দা নামিয়ে মেখে নিল, মটরশুঁটি সিদ্ধ করে নিল, তারপর মটরশুঁটির কচুরি ঢেলে নিল, কিন্তু ভাজলো না, কারণ এত আগে ভাজলে ঠান্ডা হয়ে যাবে। সাথে আলুর দম আর চাটনি, কফি আর চায়ের পানি বসিয়ে দিয়ে জুস বানাতে লাগলো। জুস বানানো শেষ হতেই রোজিনা বেগম কিচেনে এসে পড়লেন। কিচেনে পুরীকে দেখে অবাক হয়ে গেলেন। রোজিনা বেগমকে দেখে পুরী মিষ্টি করে হাসি দিল। রোজিনা বেগম বাটি খুলে খুলে সমস্তটা দেখে নিল। পুরীর দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, এই পাকনামোগুলো তোকে কে করতে বলেছে? পুরী মৃদু হেসে বলল, আম্মু, তুমি তো রোজ বানাও, আজ না হয় আমিই বানালাম। আর আমি এগুলো বেশ ভালোই পারি, সবাই চেটে পুটে খাবে, দেখে নিও। রোজিনা বেগম মৃদু সুরে বললেন, সেটা না রে মা, বাসায় আজ কত লোকজন, এত সব একা হাতে করতে গেলি কেন? আমাকে তো ডাকতে পারতি, তাই না? পুরী চা আর কফি চুলা থেকে নামাতে নামাতে বলল, আম্মু, ঘুম আসছিল না, তাই ভাবলাম কাজ করলে ভালো লাগবে আর তোমার কাজেও সাহায্য হবে। তুমি একা হাতে এত কিছু সামলাও আর আমি এইটুকুনি করতে পারবো না? রোজিনা বেগম পুরীর কপালে চুমু দিয়ে বললেন, আমার লক্ষ্মী মেয়ে। পুরী মৃদু হাসল। রোজিনা বেগম বললেন, 4টা বেজে গেছে, আমি ময়নাকে দিয়ে সবার জন্য চা কফি পাঠিয়ে দিব, তুই চিন্তা করিস না। তুই এখন যা, রেস্ট নে। পুরী বলল, আম্মু, কচুরিগুলো ভাজা বাকি আছে তো, একটু পরে যাই। রোজিনা বেগম শুনতে নারাজ। রোজিনা বেগম চা কফি সাজাতে সাজাতে বললেন, আমি নীলের জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। পুরী বলল, আমি ওনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে রেখেছি। রোজিনা বেগম মৃদু হেসে বললেন, তাহলে আর কি, নীলকে দিয়ে আয়। আর কিচেনে আসা লাগবে না, অনেক পাকনামো করেছেন, এখন স্বামীর সেবা করুন। স্বামী সেবা কথাটা শুনতেই পুরী লজ্জায় কুকড়ে গেল। কফি হাতে নিয়ে লজ্জামাখা কণ্ঠে বলল, আমি আসছি আম্মু। পুরীকে লজ্জা পেতে দেখে রোজিনা বেগম হাসলেন। ময়নাকে ডেকে সবাইকে চা কফি দিয়ে আসতে বললেন, আর স্বামীর চাটা নিজ হাতে নিয়ে গেলেন। হানিফ আহমেদ রোজিনা বেগমের হাত থেকেই চা নিতে পছন্দ করেন, তাই রোজিনা বেগমও যথাসম্ভব চেষ্টা করে স্বামীর ইচ্ছে সম্মান প্রদর্শন করতে। পুরী নীলের রুমের কাছে এসে কফি হাতে দাঁড়িয়ে আছে। দরজাটা ভেজানো, পুরী নক করবে নাকি করবে না তা নিয়েই ভাবছে। নক করা উচিত ভেবেই দরজায় কড়া দিল পুরী। দরজায় কারো কড়া দেওয়ার শব্দে নীল বলল, কামিং। পুরী দরজাটা হালকা খুলে ভেতরে আসলো। নীল রকিং চেয়ারে বসে মাথায় হাত গুজে বসে আছে। পুরী কিছুক্ষণ দাঁড়িয়ে নীলকে দেখে নিল, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। পুরী খানিকটা অস্বস্তি নিয়ে বলল, আমার কফি। পুরীর কণ্ঠস্বর শুনে নীল মাথা উঁচু করে তাকালো। নীলকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি। কিন্তু নীল কেন ঘুমায়নি? ও কি কোনো কিছু নিয়ে টেনশনে আছে? নীলের মুখটা দেখেই পুরীর বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। কয়েকদিনে নীলের এমন ফ্যাকাশে মুখ পুরী দেখেনি। পুরীকে ভাবলেশহীন ভাবে তাকাতে দেখিয়ে নীল মলিন হাসল। নীল পুরীর হাত থেকে কফিটা নিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। পুরী বসলো না। পুরী নীলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নীলের কি কিছু হয়েছে। পুরীকে না বসতে দেখেও নীল কিছু বলল না। নীল কফিটা অতি যত্নে শেষ করে নিল। পুরী এখনো নীলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নীলকে নিয়ে কঠিন কোনো গবেষণা করছে পুরী। রকিং চেয়ার থেকে নীল উঠে দাঁড়ালো। কফির মগটা সাইড টেবিলে রেখে নীল মুচকি হেসে বলল, কফিটা ভালো ছিল, এখন থেকে রোজ আমার এই কফি চাই। এর মানে আমি যতদিন বাসায় থাকবো তুমি কফি বানিয়ে দিবে। আর মিসেস রাফসান আহমেদ বাবার বাড়িতে 1 সপ্তাহের বেশি বেরোনো আপনার জন্য অনুমতি নেই। আমি আপনাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না, বুঝেছেন? বলেই নীলপুরীর নাক টিপে দিল। নীলপুরীর কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। পুরী নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। যদি বাবা মা নীলকে সহ মেনে না নেয়, তাহলে তো বিচ্ছেদের মতো কঠিন সত্যকে মেনে নিতে হবে। নীলকে ছাড়া থাকতে পারবে কি করে? আর নীলকে ছাড়া থাকতে পারবে কি পরি? আর নীল তো পরীকে নিয়ে স্বপ্ন বুনছে। পরি কি করে ভেঙে দিবে এই স্বপ্ন? বাবা মা তাদেরকে কষ্ট দিয়েই বা পরি কতটা ভালো থাকবে? পুরীর চোখ দিয়ে আবার বর্ষণ নেমে গেল। নীল নাকি পরিবার? পুরীর শান্ত হওয়া মনটা বিচ্ছেদের কথা ভাবতেই অশান্ত হয়ে গেল। এই কেমন অনুভূতি? কেন হচ্ছে এমন? ওয়াশরুমের দরজা খোলার শব্দে পুরী পেছনে ঘুরে নিল। চোখের পানিটুকু আড়াল করার নীরব চেষ্টা চালাতে লাগলো। নীল পরীকে দেখে বুঝে গেল পরী কেঁদেছে, কিন্তু নীল কিছু বলল না। নীল মৃদু হেসে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, পরি, আমাকে আজ তুমি খাবার সার্ভ করে দিবে। তোমার হাতের রান্না, উফ,
ভাবতেই কেমন অনুভূতি হচ্ছে। নীলের কথাতে পুরি খানিকটা চমকালো। নীল কি করে জানলো পুরি যে আজকে রান্না করেছে? নিজের কৌতূহল দমিয়ে রেখে পুরি মৃদু স্বরে বলল, আপনি আসুন, আমি খাবার রেডি করছি। পুরি যেতেই নীল মলিন হাসলো। কেন জানি নীলের মনের ভেতর খুব বেশি কষ্ট হচ্ছে। নীল নিজেকে সামলে নিয়ে নিচে চলে গেল। ডাইনিং এ সবাইকে দেখে নীল হাসলো। রোজিনা বেগম সবাইকে খাবার সার্ভ করছেন। নীল ডাইনিং এ 1 মিনিট বসে রইল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, পড়ি, আমার না একটু কাজ আছে, প্লিজ তুমি আমার খাবারটা রুমে নিয়ে আসবে। পুরি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। নীল মুচকি হেসে চলে গেল। ডাইনিং এ সবাই মিটি হাসছে। পুরি সবার দিকে তাকিয়ে হাসির কারণ বিশ্লেষণ করতে লাগলো, কিন্তু কোনো কারণই খুঁজে পেল না। পুরি খাবার বেড়ে নিয়ে উপরে উঠে গেল। অনেক খাচ্ছে আর হাফসা আর চোখে অনেককে দেখছে। হাফসার ইচ্ছে করছে অনেকের মাথাটা ফাটিয়ে দিতে। কাল রাতে কি ভয়টা দেখিয়েছে। পুরো রাত হাফসা নির্ঘুম কাটিয়েছে শুধুমাত্র অনেকের জন্য। অনেক সামনে তাকাতেই হাফসার সাথে চোখাচোখি হয়ে যায়। হাফসা অনেকের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকাতেই অনেক ভ্রু নাচায়। হাফসা অনেককে ভেঙচি কেটে খাবারে মনোযোগ দিল। হাফসা খাওয়া শেষ করে উপরে উঠে যায়। হাফসা নিজের রুমের দিকে পা বাড়াতেই অনেক হাফসাকে হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে। হাফসা চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে কি? অনেক বাঁকা হেসে বলল, কি হচ্ছে মানে কি? কাল তো তুমি আমাকে জড়িয়ে ধরছিলে, আর আমি ধরলেই দোষ? দিস ইজ নট ফেয়ার হাফসা। কাল রাতে মুভি দেখে সবাই এক প্রকার জমে গেছে। আর থিয়েটার রুমটা এমন করে সাজানো যার ফলে মনে হয় মুভির সমস্ত ঘটনা নিজের সাথেই ঘটছে। মুভি শেষ হলে যে যার রুমের দিকে পা বাড়ায়। হাফসার বুক ধুকপুক করছে, ভয়ে হাত পা কাঁপছে। মনে হচ্ছে এখনই জ্ঞান শূন্য হয়ে পড়বে। হাফসা করিডোর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতেই কেউ একজন হ্যাচকা টান মেরে গেস্ট রুমে ঢুকিয়ে দেয়। হাফসা ভয়ার্ত কণ্ঠে বলে, কে কে এখানে? কিন্তু হাফসার ডাকে কারো সাড়া পাওয়া গেল না। হাফসা শুকনো ঢুক গিলে ড্রিম লাইটের মৃদু আলোতে চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। হাফসা বুকে ফু দিয়ে রুম থেকে বের হতে গেলে দরজাটা লক হয়ে যায়। হাফসার আত্মা পানি শূন্য হয়ে পড়ে। বরাবরই হাফসা বেশ ইন্টারেস্ট নিয়ে হরর মুভি দেখে, কিন্তু শেষমেশ ভয়ে কাঁপাকাঁপি করে। কিন্তু আজ এই মুভি দেখার পর হাফসার ভয় যেন 4 গুণ বেড়ে গেছে। তার উপর এমন উদ্ভট ঘটনা ঘটছে, ভূত নামক জিনিসে বিশ্বাস না করলেও প্রচুর ভয় পায় হাফসা। হাফসা কাপা কণ্ঠে বলে, দেখুন কে এখানে। এইরকম ফাজলামি আমার একদম ভালো লাগছে না। আমি জানি ভূত বলে কিছু নেই, সামনে আসুন, আর না হলে আমাকে যেতে দিন। কিন্তু কারো কোনো সাড়া পাওয়া গেল না। হাফসার শরীর কাঁপছে। হাফসা কাপা কাপা হাত দিয়ে দরজা ধাক্কা মারতে থাকে, কিন্তু এতেও কোনো বিশেষ লাভ হলো না। হাফসা পেছনে ঘুরে তাকাতেই একটা বিপন্ন ভয়ঙ্কর ছবি ভেসে উঠল, যা দেখে হাফসা চিৎকার করে দিল। কিন্তু সাউন্ড প্রুফ রুম হওয়ার কারণে কেউ কিছু শুনতে পেল না। হাফসা বেশ ভয় পেয়ে গেল। ভয়ে চোখ দিয়ে পানিও পড়ছে না। হঠাৎই লাইট অন হয়ে গেল। সামনে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে হাফসার বুকে প্রাণ এলো। হাফসা এতটাই ভয় পেয়ে গেছিল যে কি হয়েছে কিছু বোঝার আগেই অনেককে জড়িয়ে ধরল। হাফসার আচমকা জড়িয়ে ধরাতে অনেক থতমত খেয়ে গেল, কারণ সে এটা আশা করেনি। হাফসা কাঁপছিল। অনেক হাফসাকে মৃদু কণ্ঠে বলল, ক্লেম ডাউন হাফসা। কিছুক্ষণ পর হাফসা শান্ত হলো, আর যখন বুঝতে পারলো অনেককে জড়িয়ে ধরেছে, তখন অনেককে ছেড়ে দূরে চলে গেল। হাফসা নিজের আচরণে বেশ লজ্জা পেল। মনে মনে স্থির করলো অনেককে সরি বলবে, কিন্তু হঠাৎই মাথায় আসলো অনেক এখানে কি করে আসলো। হাফসা সবকিছু মিলিয়ে বুঝে গেল এই সমস্তটাই অনেকের কাজ। হাফসার রাগের চোখ দিয়ে অনেকের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অনেকে মুখ চেপে হাসছিল। হাফসা আর কিছু বলতে পারলো না। কিছু বলার ইচ্ছেটাই মরে গেছে। রাগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে গেল। তবুও সেই বিকৃত দৃশ্য হাফসার চোখের সামনে ভেসে উঠছিল, যার কারণে সারা রাত হাফসা চোখের পাতা এক করতে পারেনি। অনেকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাত কাটিয়ে দিল। সকালবেলা অনেকের এই শান্ত দৃষ্টি আর বিএফ হাফসা নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল অনেকের মাথাটাই ফাটিয়ে দিতে। কি ফাজিল ছেলে। পরি নীলের রুমের কাছে দাঁড়িয়ে আছে। রুম লক করা, হাতে খাবার থাকায় নকও করতে পারছে না। উপায়ন্তর না পেয়ে নীলকে ডাকলো পরি, কিন্তু নীল দরজা খুলছে না। পরি আবার ডাকলো, কিন্তু নীল সাড়া দিল না। পরি বিরক্ত হয়ে বলল, নীল ভাইয়া শুনছেন না নাকি? ভাইয়া বলার পর পরি নিজের জিহ্বাতে কামড় দিল।
ইস, ছোটবেলা থেকে ভাইয়া বলে ঢং করেছে, তাই খানিকটা অভ্যাস এখনো আছে। নীল দরজা খুলে দিল। নীলকে দেখিয়ে পুরি মেয়েকে হাসি দিল। নীল ভ্রু কুচকে বলল, আমি তোমার কোন কালের ভাই? আমতা আমতা করে বলল, আসলে আপনি দরজা খুলছিলেন না, তাই আপনার নাম নিতে মুখ ফসকে ভাইয়া চলে এসেছে। নীল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তার জন্য ভাইয়া ডেকে হার্ট ব্রেক করে দিলে? একবার তো অন্য কিছু ডাকতে পারো। পুরি মুখ কুচকে বলল। আর কি ডাকবো? নীল মুখ গুমরা করে বলল, এটা কেমন কথা পড়ি? মানুষ বিএফকে কত কিছু বলে, আর তুমি হাজবেন্ডকে কি ডাকবে সেটা জানো না? ওকে, তোমায় আমি প্রেম শিখিয়ে দেব। এখন তাড়াতাড়ি আসো, খিদে পেয়েছে। পুরি রুমে ঢুকে সেন্টার টেবিলে খাবারটা রেখে দাঁড়িয়ে রইল। নীল বেডে আধশোয়া হয়ে ফোন স্ক্রোল করতে করতে বলল, পড়ি, দরজাটা লক করে দাও। পুরি চোখ বড় বড় করে বলল। কেন? নীল বিরক্তি মাখা স্বর নিয়ে বলল, তোমার কি মনে হয় এই সকালবেলা আমি কিছু করব? এমন বাচ্চাদের মতো কথা বলো কেন? এই মুহূর্তে হাজারটা ইচ্ছে থাকলেও আমি কিছু করছি না ম্যাডাম। আপনি নিশ্চিন্তে আপনার হাজবেন্ডের পাশে বসতে পারেন। উনি কোনো ভুল কাজ করবেন না। পুরি নীলের কথাতে বোকা হয়ে গেল। আর নীল সামান্য একটা কথাকে কি থেকে কি বানিয়ে দিল। কি আজব ছেলেটা। পুরি মাথা নিচু করে দরজা লক করে দিল। নীল পুরীকে আর চোখে দেখছে আর মুখ চেপে হাসছে। নীল ফোন স্ক্রোল করা বন্ধ করে ফোনটা বেডের পাশে রাখলো। তারপর বেডে উপর হয়ে শুয়ে পড়ল। পুরি নীলের মতিগতি কিছুই বুঝতে পারছে না। নীল হাত নাড়িয়ে বলল, পরি, হাতটা প্রচণ্ড ব্যথা, তুমি কি আমার হাতটা টিপে দিতে পারো? পুরি মুখ কুচকে বলল, হাতে ব্যথা কেন? কি করে হলো এমন? খুব বেশি ব্যথা করছে? কখন থেকে ব্যথা? পরীকে এমন ব্যস্ত হতে দেখে নীল নিঃশব্দে হাসল। মেয়েটার ব্যাকুলতাই বুঝিয়ে দিচ্ছে নীলকে কতটা ভালোবাসে। নীলকে কিছু বলতে না দিয়ে পরি নীলের পাশে এসে বসে পড়ল। নীলের হাত নাড়িয়ে দেখতে লাগলো হাত কি কোনোভাবে মুচকে গেছে নাকি। নীল আর চোখে পরির চোখ দেখতে লাগলো। পরির চোখ বলে দিচ্ছে নীলের জন্য কতটা ব্যথিত হচ্ছে তার হৃদয়। নীল মুচকি হেসে বলল, শার্টের উপর দিয়ে হাত কিভাবে টিপে দিবে আমি শার্টটা খুলে নেই? নীলের কথাতে পরি খানিকটা থতমত খেয়ে গেল, কিন্তু কিছু বলল না। নীল শার্টটা খুলে নিল। শার্টের নিচে পাতলা সিভিলের গেঞ্জি পরা ছিল, কিন্তু তবুও পরি চোখ বন্ধ করে নিল। পরির এমন ভেবে নীল ভ্যাবাচাকা খায়। তার জানা নেই হাজব্যান্ডের শরীরের দিকে যেন না তাকাতে হয়, তার জন্য কেউ চোখ বন্ধ করে রাখে। আল্লাহ, এই মেয়েটা তো গেল, পরবর্তীতে এর যে কি হবে। পরি চোখ বন্ধ করেই নীলের হাত অতি যত্নে টিপে দিতে লাগলো। আর নীল পরির চোখ বন্ধ করা মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মেয়েটা যতটা না সুন্দরী তার থেকেও হাজার গুণ বেশি মায়াবী। এই মায়াবিনীর মায়া যে অতি ভয়ঙ্কর। নীল এই মায়াবিনীর জালে আটকে গেছে। কি স্নিগ্ধ মেয়েটা। 7-7টা বছর ধরে মেয়েটা নীলের উপর জেকে বসেছে। কোনো মুহূর্তেই নীল পরীকে ভুলতে পারেনি। কখনো মাথায় আসেনি এই মেয়েটাকে ভুলে যাওয়ার কথা। এই পিচ্ছি মেয়েটা যে কি করে সে নীলকে ভালোবেসে বিলীন হয়ে গেল নীল ভেবে পায় না। হয়তো মহান আল্লাহ নীল আর পরীর জুটি এভাবেই বেঁধে রেখেছেন। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া তার জীবনে পরীর মতো কাউকে পাঠানোর জন্য। নীল পরীর কাপা কাপা চোখের পাপড়িগুলো খুঁটিয়ে দেখছে। ইচ্ছে করছে পরীর চোখের পাপড়িগুলোকে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে দিতে। নীলের এই অবাধ্য ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না। হঠাৎ করেই নীলের উষ্ণ ঠোঁট পরীর চোখের পাপড়িকে ছুঁয়ে দিল। নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে পরী চোখ মেলে তাকালো। পরীকে কিছু বলার সুযোগ না দিয়ে নীল হ্যাঁচকা টান মেরে পরীকে বুকে ফেলে দিল। পরী শুকনো ঢুক গেলে উঠে দাঁড়াতে নিলে নীল পরীকে এক হাতে জড়িয়ে নেয়। নীলের হাত কোমর জড়িয়ে খানিকটা পেটের কাছে লাগতেই পরী কেঁপে ওঠে। পরী ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ। নীল পরীর কথাতে ভ্রু কুচকে বলল, কেন ছাড়বো? আর আমি কি তোমাকে ধরেছি নাকি? পরী অবাক চোখে তাকিয়ে বলল, তাহলে? আমি আমার বউকে ধরেছি, তোমার কি তাতে? পরী নীলের হাত ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো। পরীর ছোট ছুরিতে নীল পরীকে বেডের উপর শুইয়ে দিয়ে পরীর দুহাত চেপে ধরে পরীর উপর ঝুঁকে নিল। পরীর শরীর কেঁপে উঠছে। নীল খানিকটা আরো কাছে গিয়ে পরীর মুখে ফু দিয়ে দিল। পরী চোখ বন্ধ করে নীল পরীর গলাতে চুমু দিয়ে দিল। পরীর শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। পরী চোখ মেলে বলল, প্লিজ। নীল মৃদু হেসে বলল,
আমি তো পারছি না পরি, তোমাকে নিজের মধ্যে মিশিয়ে নিতে ইচ্ছে করছে, অবাধ্য সব ইচ্ছে জাগছে। তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। সব ছেলেরাই চায় তার প্রিয় মানুষটিকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছি। আমি কখনো অন্য কিছু ভাবিনি, শুধু তোমাতে বিলীন হয়েছি। তুমি যেন ডেসপারেট না হয়ে পড়ো তার জন্য দূরে থেকেছি। পরি, আমি কি তোমায় খুব বেশি কষ্ট দিয়েছি? আচ্ছা, আমি আমার ভালোবাসা দিয়ে কি সেই কষ্টটা লাঘব করতে পারবো না? তোমায় সুখে রাখতে পারবো না? আমি এত তুচ্ছ কেন পরি? এক নিমিষে কেন পারছি না তোমার কষ্ট দূর করে দিতে? আমি কি ব্যর্থ প্রেমিক? আমি হতে চাই না ব্যর্থ প্রেমিক। আমি আমার ছোট্ট পৃথিবীতে তোমায় নিয়ে থাকতে চাই পরি, যেই পৃথিবীতে সমস্ত সুখ আমি উজাড় করে দিব। আমি কি পারবো না পরি? কথাগুলো বলার সময় নীলের গলা ধরে আসছিল। যদি পরীর পরিবারকে মানাতে অক্ষম হয় নীল, তাহলে পরী তার কাছে থাকতে পারবে না। নীল কি করবে তখন? কাল রাতের সমস্ত ঘটনা নীল স্বচক্ষে দেখেছে। নীল পরীর রুমে আগে থেকেই ছোট্ট একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। পরী অস্বাভাবিক অবস্থাতে আছে, যদি পরী উল্টাপাল্টা কিছু করে ফেলে তাই ব্যবস্থা। কাল রাতে যখন ফুটেজ অন করে তখন পরীর কান্না আর্তনাদ সমস্তটা দেখে নেয় নীল। নীলের বুকে খুব কষ্ট হচ্ছিল, ইচ্ছে করছিল পরীর কাছে ছুটে যেতে, কিন্তু মানুষকে কান্না করার সুযোগ দেওয়া উচিত, তাই আর যায়নি। নীল খুব মনোযোগ দিয়ে পরীকে দেখে নিয়েছিল। পরীর প্রতিটা কথা বুকে বারবার বাজছিল। পরী কখনোই পরিবারকে ছাড়া থাকতে পারবে না। ছোট থেকেই পরী পরিবারকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির শিকার হোক। নীলও পরীর সাথে সারা রাত ঘুমোয়নি। পরীর হেঁচকির শব্দে নীলের ধ্যান কাটে। পরী কাঁদছে। নীল পরীর গালে বেয়ে পড়া পানিটুকু ঠোঁট দিয়ে শুষে নিল। নীল মুচকি হেসে বলল, এই মেয়ে কাঁদছো কেন? পরী হেঁচকিরা তো অবস্থায় বলল, আম সরি নীল, আম সরি। আমি হয়তো পরীকে আর কিছু বলতে দিল না নীল। তার আগেই পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। নীল পরীর কপালে চুমু খেয়ে বলল, একদম আজে বাজে চিন্তা করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর পরি, তুমি ভুলে যাচ্ছ কি করে আমি যে তোমার স্বামী, আমরা আবদ্ধ আছি, আমাদের এই জোর ভাঙবে না। নীল মলিন হেসে পরীর উপর থেকে উঠে বসল। তারপর পরীকে টেনে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। পরীর মাথায় চুমু দিয়ে বলল, আমাকে খাইয়ে দিবে পরি? পরী মুচকি হেসে মাথা ঝাঁকাল। পরী নীলের মুখের সামনে খাবার তুলতেই নীল বলল, হুম, আগে তুমি আর আমি একসাথে খাবো। পরী মুচকি হাসলো আর নীল পরীকে খাইয়ে দিল। পরীর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। নীল দু হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, আমারও তো খিদে পেয়েছে পরি, এভাবে কাঁদলে আমি খাবো কখন? আমি রাগ করেছি তোমার সাথে। নীলের বাচ্চাদের মতো কথা বলাতে পরী ফিক করে হেসে উঠল। তারপর খাবার নিয়ে নীলকে খাইয়ে দিল। নীল মুচকি হেসে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, বউ, আমার বউ। পরীর বুকের ঢোল বাজতে লাগলো। পরীর হার্টবিট গুলো থেমে থেমে যাচ্ছে। নীল পরীর অবস্থা দেখে মুচকি হাসছে। সুলতানা বেগম একটা 25 বছর বয়সী ছেলেকে জোরে থাপড় লাগিয়ে দিলেন। 50,000 টাকা কি সাথে দিয়েছেন, তবুও নীলের কোনো খোঁজ খবর এনে দিতে পারেননি। সোশ্যাল মিডিয়াতে নীল নাম দিয়ে খোঁজাখুঁজি করেও কোনো কিছু পায়নি, কারণ নীলের পুরো নাম তো রফসন আহমেদ নীল, যা এরা কেউ জানে না। সোফাতে বসে বেশ আয়েসে আপেল কামড়াচ্ছে প্রান্ত। বিরক্ত সে পরীর জন্য, মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার। এই মেয়েকে হাতের মুঠোয় আনার জন্য গত 2 দিন ধরে কোনো রকম মেয়ে বা মদ ছুঁতে পারেনি প্রান্ত। আজ সে কিছুতেই বাসায় বসে থাকবে না। সুলতানা বেগমের কোনো কথাই কানে নিবে না। সুলতানা বেগম পলাশের দিকে বজ্র কণ্ঠ ছুড়ে বললেন, তোকে কিসের জন্য টাকা দিয়ে আমি? কোনো কাজই তো করিস না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। পলাশ মাথা নিচু করে সমস্তটা শুনে নিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্থান ত্যাগ করল। সুলতানা বেগম টেবিলে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। গ্লাসটা মেঝেতে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। তারপর বললেন, উফ, এই নীল নামক অভিশাপ আমার সমস্ত পরিকল্পনাতে পানি ঢেলে দিয়েছে। প্রান্ত বিরক্তি ঠেলে সোফা থেকে উঠে গিয়ে বলল, হোয়াট রাবিশ আম্মু, আমি পরীর জন্য দিনকে দিন বসে থাকতে পারবো না। আমি আজ রাতেই যাব।
আর তাছাড়া আমার বিজনেসের বিঘ্ন ঘটছে। গত 2 বছরে যা কামিয়েছি তা তো খরচ করেই ফেলেছি, আর আমার আরও টাকা লাগবে। দ্রুত পরীকে খোঁজার ব্যবস্থা করো, আর পরীকেও আমার লাগবে। এসুন এস পসিবল। একবার পাই আমি, তারপর ওর কি অবস্থা করি দেখে নিও। আই নিড পরী। ছেলের কথাতে সুলতানা বেগমের ইচ্ছে করছে দুটো কোষে চর বসিয়ে দিতে। কি বসে আছেন নাকি? প্রান্ত আধ খাওয়া আপেলটা টেবিলে রেখে দিয়ে বাইরে চলে আসলো। গত কয়েকদিনের ঝামেলায় বিজনেসের বিঘ্ন ঘটেছে। আজকে রাতে ক্লাবে পার্টি আছে, আর কালকে ডিলও আছে। এখন এই ঝামেলার মাঝে থাকলে চলবে না। তাছাড়া 4 দিন যাবৎ প্রান্ত কোনো মেয়ের সাথে সময় কাটায়নি, শুধু হালকা মদ খেয়েছিল, যার কারণে প্রান্তের মস্তিষ্ক বিরক্ত হয়ে আছে। প্রান্ত কাউকে ফোন লাগিয়ে বলল একটা মেয়েকে আজ রাতের জন্য রেডি করতে। তারপরেই পৈশাচিক হাসি দিল। প্রান্ত তাচ্ছিল্যের হাসি হাসল। তারপরেই পৈশাচিক হাসি দিল। প্রান্ত তাচ্ছিল্যের হাসি হাসল। নিষিদ্ধ গলিতে কয়েক হাজার টাকা ফেললে মেয়ের অভাব হয় না, আর পরীর জন্য তার কত সময় নষ্ট হচ্ছে। অবশ্য পরীকে বিয়ে করলে আখের লাভটা তো তারই। তাই বলে প্রান্ত নম্রভদ্র নিষ্ঠাবান হতে পারবে না। প্রান্ত নিজের মতো থাকবে আর পরীর উপর ছুরি ঘুরাবে। প্রান্ত 32টা দাঁত বের করে নরকীয় হাসি হাসতে লাগলো। আজকে নীল সেই সকাল থেকে একবারের জন্য রুম থেকে বের হয়নি। সারাক্ষণই কাজে মজেছিল। পরী সেই সকাল 8টায় সময় নীলকে নাস্তা খাইয়ে গেছে, আর এখন অবধি নীল কিছু খায়ওনি। দুপুর 3টা বাজতে চলল। যতবারই সবাই খাবারের জন্য ডাকতে এসেছে, নীল ততবারই ব্যস্ততা দেখিয়ে দিয়েছে। পরী কিছুক্ষণ পরপরই লুকিয়ে উকি ঝুঁকি মেরে চলে যাচ্ছে। নীল 2বার ধরেও ফেলেছে। তখন পরী বলেছে, আসলে আপনি খাবেন কিনা তাই জিজ্ঞেস করতে এসেছি। প্রতিউত্তরে নীল শুধু এসেছে। নীল খায়নি বলে পরীও খায়নি। পরী প্লেটে খাবার বেড়ে নিয়ে নীলের রুমে চলে আসলো। দরজা ঠেলে রুমে আসতেই পরী দেখলো নীল রুমে নেই। পরী ভ্রু কুচকে ভাবছে এই অসময়ে গেল কোথায়। ব্যালকনির দরজা খুলে দেখে পরী মৃদু হাসলো। খাবার টেবিলে রেখে ব্যালকনিতে পা বাড়ালো। নীল রেলিংয়ে 2 হাত দিয়ে পেছনে ফিরে বাইরের দিকে তাকিয়ে আচ্ছা। পরী হালকা কাশতেই নীল ঘুরে তাকালো। পরীকে দেখে নীল স্নিগ্ধ হাসি দিল। নীলের দিকে পরী এক দৃষ্টিতে চেয়ে আছে। পরী বরাবরই নীলের মাঝে আটকে যায়। পরীকে স্তব্ধ হয়ে থাকতে দেখে নীল মৃদু হাসল। পরক্ষণেই দুষ্টুমি করার স্বাদ হলো, তাই নীল পরীকে চোখ মেরে দিল। নীল চোখ মারতেই পরী মাথা নিচু করে নিল। নীল বুঝি দেখে ফেললো পরী যে তার দিকে বেহায়ার মতো তাকিয়েছিল। ইস, কি লজ্জা! পরী মাথা নিচু করেই বলল, আপনার খাবার নিয়ে এসেছি, খেতে আসুন। এই কথা বলেই পরী এক মুহূর্ত দেরি করলো না। ব্যালকনি থেকে রুমের দিকে পা বাড়ালো। পরীর দিকে চেয়ে নীল হাসতে লাগলো। পরক্ষণেই হাসিটা কোথাও বিলীন হয়ে গেল। মনের মাঝে একটা অশান্তি এসে গ্রাস করে নিল। হঠাৎ নীলের ফোন বেজে উঠল। নীল পকেট থেকে ফোন বের করে কথা বলে নিল। নীলের মুখটা গম্ভীর দেখালো। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ালো। কয়েকদিনের মাঝেই সবকিছু বদলে যাবে। মনের ভেতর অজানা সব ভয় কাজ করছে। নীলের মন ব্যাকুল হয়ে পড়ছে। কি হবে? আচ্ছা, সব কিছু কি ঠিক হয়ে যাবে? পরীর হাতে হাত রেখে কি সংসারটা করা হবে? নীল আর ভাবতে পারে না। পরীর ডাকে নীল ব্যস্ত পায়ে রুমে ঢুকে পড়ল। আজ 2 দিন হলো নীল আর অনেক বাসায় নেই। নীল হঠাৎই সেদিন সন্ধ্যাতে অনেককে নিয়ে বেরিয়েছে। বলেছে ফিরতে কয়েকদিন সময় লাগবে। নীলের কি এমন কাজ পড়েছে যার জন্য এত আর্জেন্ট যেতে হলো? মধ্যরাত থেকেই পরীর মনটা কেমন কুগাছে। কিছুতেই শান্তি মিলছে না। কেমন বাজে অনুভূতি হচ্ছে। হঠাৎই পরীর বেশ কান্না পাচ্ছে। নীল ঠিক আছে তো? পরী আশেপাশে নিজের ফোন খুঁজতে লাগলো। সেদিন যাওয়ার আগে নীল পরীকে ফোন কিনে দিয়েছিল, কিন্তু পরী ফোনটা খুঁজে পাচ্ছে না। পরীর নিজের উপর বড্ড রাগ হচ্ছে। কোথায় রেখেছে ফোনটা? পরী দৌড়ে ব্যালকনিতে গেল। ব্যালকনির সেন্টার টেবিলে ফোনটা দেখতে পেয়েই পরী ঝাঁপিয়ে পড়ে ফোনটা নিল। পরীর মনে হচ্ছে একটি সেকেন্ডও খুব গুরুত্বপূর্ণ। পরীর চোখ দিয়ে অঝরে বর্ষণ নামতে লাগলো। হাত পা বেশ জোরে কাঁপছে। কাঁপা হাতে নীলকে কল করতে গিয়ে 2বার ফোন হাত থেকে পড়েও গেল। নীলের কিছু হয়নি এই কথাটা না শোনা অবধি পরী নিজেকে স্থির রাখতে পারছে না। পরী কাঁপা হাতে ফোনটা উঠিয়ে আবার কল লাগালো। কয়েকবার রিং হয়ে ফোন কেটে গেল, কিন্তু নীল ধরল না। নীল ঘুমোচ্ছে ভেবে পরী নিজেকে সান্ত্বনা দিতে লাগলো।
কিন্তু না, নাছর বান্দা মন কিছুতেই মানছে না। নীলের কণ্ঠ না শোনা অবধি পরি নিজেকে স্থির রাখতে পারবে না। পরি আবার কল লাগালো, দুবার রিং হয়ে ফোনটা কেটে গেল। পরি আবার কল লাগালো, কিন্তু এবার ফোন সুইচ অফ বলছে। পরির শরীর যেন এবার দ্বিগুণ উত্তেজনা নিয়ে কাঁপতে লাগলো। পরি একাধারে কল দিতেই লাগলো, কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে। পরির মনের সূক্ষ্ম আশঙ্কাগুলো স্থূলরূপ ধারণ করলো। পরির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর নীল ঠিক নেই, না হলে ফোন ধরছে না কেন? পরির মাথা ঝিমঝিম করছে। সারা মাথা জুড়ে শুধু নীল নীল আর নীল করছে। মস্তিষ্ক শুধু নীলকে নিয়েই ভাবছে। মনে হচ্ছে মস্তিষ্কে শুধু নীল নামটাই সেট করা আছে। পরির কান্নার বেগ বাড়তে লাগলো। পরি নিজেকে স্থির রাখতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। পরির চোখ থেকে তুমুল বর্ষণ নেমে যাচ্ছে। পরির মন অশান্ত হয়ে যাচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে পরির। পরি কোনো মতে কান্না চেপে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলো। আল্লাহর কাছে নীলের সুস্থতা কামনা করছে পরি। চোখ দিয়ে বিরতহীন অশ্রু ঝরছে। পরির অশান্ত মন নামাজে বসে খানিকটা স্বস্তি পেলেও পুরি শান্ত হতে পারল না। পরি নামাজের রাকাত শেষ করছে আর নীলকে অনর্গল ফোন করে যাচ্ছে, কিন্তু নীলের ফোন সুইচ অফ। নামাজ পড়তে পড়তে ফজরের আজান পড়ে গেল। পরি ফজরের নামাজ শেষ করে উঠে বসল। চোখের লোনা পানি মুখে শুকিয়ে গিয়ে খানিকটা আঠালো রূপ ধারণ করেছে। পরির এতে কোনো ধ্যান নেই, সে তো শুধু নীলের সুস্থতা কামনা করে যাচ্ছে। পরি মাথার ঘুমটা ফেলে করিডোর দিয়ে বাসার সামনের দিকের খোলা বিশাল ব্যালকনিতে গেল। হালকা শীত পড়েছে, কিন্তু পরির গায়ে কোনো শীত বস্ত্র নেই। ভোরের মৃদু আলো ফুটতেই খানিকটা বাতাস অনুভব করছে পরি। পরির খোলা হাফ স্লিপটি ভাঙা চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে যাচ্ছে। পরির চোখ জোড়া বাসার মেইন গেটে নিবন্ধ। পরির মনের কোণে যেন কোনো ইচ্ছেই নেই, শুধু নীলের সুস্থতা ছাড়া। হঠাৎ পরির চোখ অশান্ত হয়ে গেল। মেইন গেট দিয়ে নীলের গাড়ি ঢুকতে দেখায়। পরি ছুটে চলে গেল বাসার মেইন ডোরে, কিন্তু পরির কাছে এইটুকু পথ যেন মনে হচ্ছে 1000 মাইল। পরির পা অসাড় হয়ে যাচ্ছে। পরি কোনো মতে নিচে আসলেও মেইন ডোরে এসে পরির পা আটকে গেল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। পরির মুখ থেকে রাও কাটছে না। পরির সব কিছুকে স্বপ্ন মনে হচ্ছে। পরির বুকে চিনচিন ব্যথা হচ্ছে। পরির ঠোঁট জোড়া কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছে। পরি কাঁপা ঠোঁট দিয়ে অস্ফুট সুরে উচ্চারণ করলো, নীল। তারপরেই পরি জ্ঞান শূন্য হয়ে পড়ল। মুখে পানির ঝাপটা পড়তেই পরির জ্ঞান ফিরে এলো। চোখ তুলে তাকিয়ে নীলকে খুঁজতে লাগলো পরি। নীল পরির মাথার কাছে বসে আছে, কিন্তু পরি পাগলের মতো আশেপাশে খুঁজছে। পরীকে ডেসপারেট হয়ে যেতে দেখে নীল এক হাতে পরীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু পরি শান্ত হচ্ছে না। পরি নীলকে খুঁজেই চলেছে। নীল অবস্থা খারাপ দেখে পরির মুখ এক হাতে চেপে ধরে ধমকের সুরে বলল, পরি, ক্লাম ডাউন। এমন করছো কেন? আমার দিকে তাকাও। নীলের কণ্ঠে পরি পেছনে ঘুরে তাকালো। নীলকে দেখে পরির চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে লাগলো। কতটা প্রশান্তি হচ্ছে মনে তা বলে বোঝানো সম্ভব নয়। পরি কাঁদো কাঁদো কণ্ঠে উচ্চারণ করলো, নীল। নীল মুচকি হেসে বোঝালো, আমি তোমার নীল। পরি নীলের হাতের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীলের ডান হাতে বড় ব্যান্ডেজ করা। পরি নীলের হাত ধরে হেঁচকে টেনে কাঁদতে লাগলো। নীল পরির দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। নীল জানতো এমনই কিছু হবে, কিন্তু পরি এতটা ডেসপারেট হবে তা বোঝেনি। তাহলে এইভাবে বাসায় আসতো না হয়তো। পরীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নীলের কথা পরি মানতে নারাজ। পরি বারবার এক বলি আওড়াচ্ছে, কিভাবে হলো, কতটা ব্যথা পেয়েছে, খুব কষ্ট হচ্ছে নাকি। এবার আর নীল নিজের হাসি থামাতে পারল না। নীল ফি করে হেসে দিল। পরি কি করছে পরির কোনো ধারণাই নেই। আশেপাশে সবাই আছে, পরি যেন তা ভুলেই গেছে। পরি নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে নীলের হাসিকে পাত্তা দিল না। পরি আবার ব্যস্ত হয়ে পড়ল। পরির এমন কাণ্ডে সবাই মিটিমিটি হাসছে। কতটা ভালোবাসলে এমন পাগল হওয়া যায় তা বলা মুশকিল। হানিফ আহমেদ নীলকে চোখ দিয়ে ইশারা করলেন পরীকে ঘরে নিয়ে যেতে। নীল মাথা ঝাঁকিয়ে পরীর দিকে এক পলক চেয়ে নিল। এত ভালোবাসে মেয়েটা। ইস, এই মেয়েটা যদি তার হাতে হাত রেখে সারা জীবন থাকে, তাহলে তো নীল পরীকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিবে। মেয়েটাকে নীলও যে খুব ভালোবাসে। নীল মলিন হেসে বলল, পরি, রুমে চলো, তারপর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব। পরি এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। নীলের ডান হাতে ব্যান্ডেজ, তাই বা হাত দিয়ে পরীকে আঁকড়ে ধরল।
তারপর পরীকে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমে আসতেই পরী নীলের যত্ন শুরু করে দিয়েছে। পরী বলেছে, আগে আপনি ফ্রেশ হন, তারপর সমস্তটা শুনব। নীলের ফ্রেশ হতে বেশ অসুবিধা হচ্ছিল। মানুষের ডান হাত অতি গুরুত্বপূর্ণ। পরী নীলকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, তারপর হাত মুখ ধুইয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিল। নীলকে বেডে আধশোয়া করে ডান হাতটা বালিশের উপর রাখল। নীল পরীর কাণ্ডে মুচকি মুচকি হাসছে। পরীর কাজ শেষ হলে নীল বলল, এবার তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। পরী কোনো ভনিতা না করে বলল, আমি আপনার জন্য স্যুপ আনতে যাচ্ছি।